This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ দিলে পাক নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল বিদেশ মন্ত্রক, আর ভারতীয়দের পাকিস্তান ছাড়ানোর পরামর্শ। নয়াদিল্লির পরের পর কূটনৈতিক চাপে কার্যত দিশেহারা পাকিস্তান। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। মঙ্গলবার পেহেলগাঁওয়ে হামলার পরের দিন বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টানতে শুরু করে নয়াদিল্লি। ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা এবার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সীমাও। 27 এপ্রিলের পর থেকে বাতিল হয়ে যাবে পাকিস্তানিদের সব ভিসা। মেডিকেল ভিসার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সব পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে কোনো মতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যারা পাকিস্তানে রয়েছেন তাদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হচ্ছে। 1 মে 2025 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 1950s পরপর থেকে যে ট্রিটিসগুলো যে প্রবলেমসগুলো এসছে, কখনোই কিন্তু ভারতবর্ষ এই স্টেপ নেয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ বাধ্য হয়েছে এই স্টেপটা নিতে। এটা একটা বিশাল বড় স্টেপ যেটা পাকিস্তানকে ইন্টারনালি ব্রেক করবে, যাতে পাকিস্তান একদমই তাদের টেররিস্টদেরকে ভারতবর্ষের কাছে ফেরত দিতে তাদের রাজি হয়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন বিভিন্ন রাজনৈতিক দলের। যারা কাশ্মীরে এই ঘটনা ঘটিয়েছে তাদের একজনকেও ছাড়া হবে না, এবং যারা এর পেছনে আছে, যে অত দূর যেতে হয়, যদি পাতাল থেকেও খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে তার ব্যবস্থা হবে। অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া এসে মেরে দিয়ে গেল, পাল্টা বদলা হওয়া দরকার। 140 কোটি ভারতবাসী বলছে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনিরের মাথা চাই, মাথা। যারা অপরাধী থেকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক। পাকিস্তানকে ঘরেও মারবে, বাইরেও মারবে ভারত। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে দিল্লি। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকার প্রমাণ ভারতের হাতে। ইসলামাবাদের মুখোশ খুলতে ডাকা হলো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমেরিকা, ব্রিটেন, ইটালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতদের সামনে মুখোশ খোলা হলো পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর পাকিস্তানকে জবাব দিতে কোমর কষছে ভারত। হাসিমারা থেকে হরিয়ানার আম্বালা, রাফায়েল, সুখয়ের মহড়া বিভিন্ন এয়ারবেসে। সন্ত্রাস মোকাবিলা ভারতের সামরিক মহড়ার নাম আক্রমণ। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রিল ভারতীয় বায়ুসেনা। সামরিক মহড়ায় বায়ুসেনার টপ গান পাইলটরা। যদিও বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে এটাই রুটিন মহড়া। এদিকে পাঞ্জাব সীমান্তে পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। পূর্ণম কুমার সাউ নামে বিএসএফ জওয়ান হুগলির রিশরার বাসিন্দা বলে খবর। পাঞ্জাবের পাঠানকোটের 24 নম্বর ব্যাটালিয়নের সদস্য তিনি। ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল তার। বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে বলে দাবি করা হচ্ছে। আর এই পুনর্মের মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং বিএসএফ ও পাক সেনা। कब खबर मिला आपको? কালকে কখন মিলেছে? ঘটনা হয়েছে সকালে 6টা, পেয়েছি খবর আমাদের বিকালে। কে খবর দিল? ওই সিনিয়র অফিসার। এসএসসি ভবনের সামনে প্রকাশ্যে চাকরিহারাদের মধ্যে বিভাজন। একদিকে জেলাওয়ারি পাঠানো তালিকায় নাম থাকা চাকরিহারারা, আর আরেক দিকে তালিকায় নাম না থাকা চাকরিহারারা। দুপক্ষ পরস্পরের দিকে মাইক তাক করে বাগযুদ্ধে মাতলেন।
হাতাহাতির পরিস্থিতির উপক্রম হয়। সোমবার থেকে শুরু হওয়া আচার্য সদনের সামনে অবস্থান মঞ্চে বৃহস্পতিবার যোগ দেয় তালিকায় নাম না থাকা চাকরিহারারা। আর এরপরই তুঙ্গে ওঠে যোগ্য অযোগ্য বিতর্ক। আচার্য সদনের সামনে অভাবনীয় পরিস্থিতি, যোগ্য এবং অযোগ্যদের মধ্যে কাজিয়া তুঙ্গে। একদিকে তালিকায় নাম যাদের রয়েছে তারা রয়েছেন, তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন ক্রমশ জাস্টিসের দাবিতে। উল্টো দিকে রয়েছেন ব্যারিকেডের ঠিক ওই পারে রয়েছেন যাদের তালিকায় নাম নেই, সেই সকল চাকরিহারারা যারা রীতিমতো পাল্লা দিয়ে পাল্টা স্লোগান দিচ্ছেন। মাইকের সংখ্যা বাড়ানো হচ্ছে, 2টো চঙ্গা ছিল, তারপর আরও 4টে মাইক আনা হয়েছে এবং ক্রমাগত এই মাইক যুদ্ধ চলছে, স্লোগান যুদ্ধ চলছে দুপক্ষের মধ্যে। করুণাময়ীর অবস্থান মঞ্চে এই ছবি চাকরিহারাদের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনকে স্পষ্ট করলো। আপনাদের মধ্যে যে বিভাজন সেটাই তো স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্পষ্ট, চিরকালই বিভাজনই থাকবে, সৎ সৎ থাকবে, অসৎ অসৎ থাকবে। যেমন সাদা আছে তেমন কালো আছে, তেমন পরিষ্কার সমস্ত কিছু। এই জায়গায় এলো কেন বিষয়টা? আপনারা মাইক যুদ্ধ চলছে, আপনারা 2টো চঙ্গা লাগালে তারা 4টে চঙ্গা লাগাচ্ছে। এটা তো চিরকালই আছে। সরকারের সঙ্গে যারা সাধারণ মানুষ তারা ক্ষমতার জোর দেখাবেই, এবং সেটা চিরকাল দেখিয়ে এসছে, আজও দেখাবে, এরকমভাবেই চলে আসছে, চলে থাকবে। এটা সমস্ত দুর্নীতির জন্য হচ্ছে। এটা মানে এসএসসি ভালো করে করেনি। এখন আবার যদি রিভিউ পিটিশনে আমরা যাব, আমরা আবার যদি পরীক্ষা দিই এসএসসির আন্ডারে দিব না। কেন এসএসসির আন্ডারে দিব? ওরা তো নিজেরাই মানে চোর, ওদের আন্ডারে দিব, ওরা তো আবার চোরদেরই সাপোর্ট করবে। এই যে স্লোগান যুদ্ধ চলছে, এটা কেন? এটা হচ্ছে আমরা যেটা মানে এসএসসি আমাদের তালিকাতে নাম অন্তর্ভুক্ত করেনি। আমরা ফার্স্ট কাউন্সিলিংয়ের এম প্যানেলের, সেকেন্ড কাউন্সিলিংয়ের এম প্যানেলের, অথচ আমাদেরকে বহির্ভূত করে দেওয়া হয়েছে। একটা কিছু প্ররোচনার মারফতে যারা 4th কাউন্সিলিং থেকে 12 কাউন্সিলিং পর্যন্ত যারা হচ্ছে র্যাঙ্ক জাম আর এক্সপায়ারি অফ প্যানেল, তাদেরকে রাখা হয়েছে, অথচ আমাদেরকে রাখা হয়নি, আমাদেরকে বহির্ভূত করা হয়েছে। এতে হচ্ছে সুপ্রিম কোর্টের আপনাদের নাম তালিকায় নেই। আপনাদের নাম তালিকায় নেই, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বের করে দেওয়া হয়েছে। একদিকে যাদের তালিকায় নাম রয়েছে তারা ক্রমশ স্লোগান শাউটিং করে যাচ্ছেন, আর আরেক দিকে রয়েছে যাদের তালিকায় নাম নেই। সব মিলিয়ে করুণাময়ী চত্বরে নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়ল। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আর এবার এসএসসির ভুলের আরো এক নমুনা দেখুন। যোগ্য শিক্ষকের তালিকায় ববিতা সরকারের নাম। মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি যাওয়ার পর সেই চাকরি পেয়েছিলেন এই ববিতা, কিন্তু আবেদনপত্রে কিছু ত্রুটি থাকায় আদালতের নির্দেশে চাকরি যায় ববিতা। চাকরি পান শিলিগুড়ির অনামিকা। আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর যোগ্যদের যে তালিকা এসএসসি জেলায় জেলায় ডিআইদের কাছে পাঠিয়েছে, তাতে রয়েছে এই ববিতা সরকারের নাম। কোচবিহারের বেকলিগঞ্জের ইন্দিরা হাই স্কুলে একাদশ দ্বাদশের শিক্ষিকার তালিকায় নাম রয়েছে এই ববিতা সরকারের। যোগ্যদের তালিকায় নাম থাকা হাস্যকর। আর কত ভুল করবে এসএসসি, প্রশ্ন তুলেছেন ববিতা নিজেই। আমাদের যে মেরিট লিস্টটা সেটা সম্পূর্ণ ভুলে ভরা, তাই আমি মনে করছি না আমার চাকরিটা যারা বাতিল করেছে তারা বাতিল করার কোনো পয়েন্ট অফ ভিউতে করেছে। এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যেহেতু যোগ্য প্রার্থীদের চাকরির তালিকা এটা ডিআই অফিস থেকে পাঠানো হয়েছে, সেই তালিকায় যেহেতু আমার নাম আছে, তাহলে আমি নিজেকে যোগ্য হিসাবে ওই স্কুলের যোগ্য শিক্ষিকা হিসাবে আগামীকাল থেকে জয়েন করার কথা ভাবছি। কিন্তু কমিশন বলতে পারে তাদের ভুল ত্রুটি আবার হয়েছে, সেই ভুলের কারণে নামটা চলে এসেছে। এই ভুল যদি তারা করতেই থাকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আরেকটা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার কথা বলেছে, তাহলে কি আমরা বিড়ালকে মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছি না? কতবার ভুল হয় মানুষের। আমি একবার চাকরি পাচ্ছি, চলে যাচ্ছে, আবার চাকরি তালিকায় আমার নাম আসছে, আবার বলছে না ববিতা সরকার চাকরি নেই, ববিতা সরকার যেতে পারবে না। যদি বলে সেটা আমি মানছি না, আমাকে চাকরি ফিরিয়ে দিতে হবে। অনন্তপুর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ 8 জনকে গ্রেফতার করল এসটিএফ। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বাসন্তী হাইওয়ের উপর একটি গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। 3টি বন্দুক, 2টি ম্যাগাজিন, 16 রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল প্রাথমিকভাবে এমনই অনুমান করা হচ্ছে। আর ধৃতদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। বড়সড় সাফল্য এসটিএফের। গোপন সূত্রে খবর পেয়ে আনন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়েতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সূত্র মারফত খবর যে 8 দুষ্কৃতী তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতিমূলক কাজের জন্য পরিকল্পনা করছিলেন। ঠিক সেই সময় এসটিএফ তাদের বিশেষ তদন্তকারী দল সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে বাসন্তী হাইওয়ের ওপর একটি সুমো গাড়িকে প্রথমে আটক করে, তারপরেই তল্লাশি চালিয়ে সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনায় মোট 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার দিক থেকে তারা সুন্দরবনের দিকেই যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় আনন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ের ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেই তারা সুমো এবং একটি বাইককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তারপরেই সুমো থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনার পিছনে আদতে কি মদত ছিল বা কি কারণের জন্য তারা এই আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল সেই বিষয়টি জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এসটিএফের তদন্তকারী আধিকারিকেরা। সূর্যেন্দুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, কলকাতা। সানসেটের কাছে মা ফ্লাইওভার, আর সেই মা ফ্লাইওভারের মুখে একটা চলন্ত গাড়ি, সেই গাড়িতে আগুন, একটা বিলাসবহুল গাড়িতে আগুন লাগায় এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিলাসবহুল গাড়ি একটি, এবং সেখানে হঠাৎ করে গাড়িটা চলন্ত অবস্থায় ছিল, রানিং ছিল, সেই সময় তাতে আগুন ধরে যায়। দেখুন TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে নেমে যান চালক, আর দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের একটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দেখুন সেই ছবি।